হ্যালো, ওয়েলকাম টু এভরিওয়ান ইন দিস ভিডিও। ক্লাস 11-এর যে ফ্রিকশন চ্যাপ্টারটা রয়েছে তার এমসিকিউ আমরা প্র্যাকটিস করব। সাঁতরা পাবলিকেশনের যে বইটি রয়েছে ক্লাস 11-এর ফিজিক্সের, সেই বইটি থেকে আমরা প্রথমে স্টার্ট করছি। ঠিক আছে, প্রথম কোশ্চেনটা আমাদের কি বলছে দেখো। বলছে পৃষ্ঠতলকে মসৃণ করলে ঘর্ষণ কোণের মান কি হবে? বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, অপরিবর্তিত থাকবে, না কোনোটিই হবে না। তো আমরা যদি একটুখানি ঘর্ষণ কোণ সেটা বোঝার চেষ্টা করি, তাহলে সেটা কি হয় না, ধরো এই একটা তল, এই তলের ওপরেই একটা বস্তু আছে। ঠিক আছে, তো যদি বস্তুটা থাকে অনুভূমিক তলের ওপর, তাহলে নিচের দিকে কি কাজ করবে? তার ওয়েট কাজ করবে, যেটা হচ্ছে mg। আচ্ছা, লম্ব প্রতিক্রিয়া বা রিয়াকশান ফোর্স ওপর দিকে কাজ করবে, যেটা হচ্ছে আর, যেটা আমরা ফিল করি। তাই তো, আমরা তো পৃথিবীর ওপরে mg ওয়েট দিচ্ছি, এবার পৃথিবী আমাদের রিয়াকশান ফোর্স নিউটনের থার্ড ল অনুযায়ী আর দিচ্ছে, যেটা আমরা ফিল করি। এবার বস্তুটাকে আমরা যদি এই দিকে বল প্রয়োগ করি, গতিশীল করার চেষ্টা করি, তাহলে ফ্রিকশন ফোর্স এদিকে কাজ করবে, ফ্রিকশন ফোর্স এদিকে কাজ করবে, রাইট? এদিকে বল দেওয়া হলে ফ্রিকশন ফোর্স এদিকে কাজ করবে। এইবার এই যে ফ্রিকশন ফোর্স আর রিয়াকশান ফোর্স, এই দুটো লব্ধি বল যদি আমরা ক্যালকুলেট করি, এই দুটোর যদি লব্ধি বল আমরা ক্যালকুলেট করি, সেটা এইরকম যাবে। এইটাকে আমরা বললাম লব্ধি বল এফ আর, রাইট? তাহলে এফ আর এর মান কী হবে? রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। বা এই কোণটা যদি আমরা বলি ল্যামডা, এই ল্যামডাটাকেই বলা হয় অ্যাকচুয়ালি ঘর্ষণ কোণ। এই ল্যামডাটাকে কি বলি আমরা? ঘর্ষণ কোণ, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। ঠিক আছে, এইবার দেখো আমাদের এই যে ঘর্ষণ কোণের মানটা কি হচ্ছে না, ট্যান ল্যামডা ইকুয়ালস টু হবে ট্যান বাই, মানে কি ট্যান মানে হচ্ছে ট্যান মানে কি লম্ব বাই ভূমি, এই লম্ব আর এটা ভূমি, লম্ব হচ্ছে এফ, এইটা এফ মানে হচ্ছে এটাও এফ, তাহলে এফ বাই আর, তাই তো, এফ বাই আর। এবার এফ ইকুয়ালস টু আমাদের ঘর্ষণের ফর্মুলা অনুযায়ী কী হয়? মিউ আর, তাহলে এটা কেটে গেল, তাহলে মিউ। তাহলে ট্যান ল্যামডার মান কী হয়ে গেল? ট্যান ল্যামডার মান হয়ে গেল মিউ। এবারে যদি আমরা মসৃণ করি, মসৃণ যদি করা হয়, মসৃণ করলে মিউ এর মান কী হবে? মিউ এর মান লো হবে, কম হবে। আর মিউ এর মান যদি লো হয়, ট্যান ল্যামডার মান লো হবে। ট্যান ল্যামডার মান যদি লো হয়, ল্যামডার মান লো হবে, কমবে। তাহলে আমাদের এখানে অ্যান্সার কী হয়ে গেল? অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। বোঝা গেল? তাহলে কোনো পৃষ্ঠতলকে আমরা যদি মসৃণ করে দিই, স্মুথ করে দিই, তাহলে ঘর্ষণ কোণের মান কী হবে? কমবে। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন বলছে প্যাডেল করা বন্ধ করলে একটি গতিশীল সাইকেলের কি হবে? আমরা যদি প্যাডেল করা বন্ধ করি, দেখো ঘর্ষণ বলটা কোন দিকে হবে? এই হচ্ছে একটা চাকা, এই হচ্ছে একটা চাকা, প্যাডেল করা বন্ধ করে দিলাম। এই হচ্ছে এখানে সিট আছে, এটা এখানে হ্যান্ডেল আছে, এই তো। আচ্ছা, এইভাবে যাচ্ছিল। এবার যদি প্যাডেল করা আমরা বন্ধ করে দিই, এই প্যাডেলটা করছি না, তাহলে এই চাকাটা তো এইভাবে ঘুরছে, মানে সামনে প্যাডেল করছি না, তাহলে চাকার যে এই মোশনটা এদিকে যাচ্ছে, ও এদিকে যাচ্ছে, তাহলে দুজনের ক্ষেত্রেই কী হবে? ঘর্ষণ বল পিছন দিকে কাজ করবে। সরি, দাঁড়াও একটুখানি গন্ডগোল হয়ে যাচ্ছে, দাঁড়াও। প্যাডেল করা আমরা বন্ধ করে দিয়েছি, তাই তো? প্যাডেল করা বন্ধ করে দিয়েছি, এটার মানে কি দাঁড়াচ্ছে? প্যাডেল করা যদি আমরা বন্ধ করে দিই, একটু ক্লিয়ারলি ব্যাপারটা বোঝো। প্যাডেল করা বন্ধ করে দিয়েছি, চাকাগুলো কীভাবে ঘুরছে? এইভাবেই তো ঘুরছে, এইভাবে ঘুরলেই তো সামনে যায়। তো চাকার এই পোর্শনটা যদি এদিকে যেতে চায়, তাহলে ঘর্ষণ বল কী কাজ করবে? এদিকে কাজ করবে। চাকাটাও এদিকে যেতে চাইছে, তাহলে ঘর্ষণ বল কী কাজ করবে? এদিকে কাজ করবে। আরেকবার বলছি, প্যাডেল করা বন্ধ করে দিয়েছি, তার মানে গাড়িটা চলছিল, তো গাড়িটা যদি এদিকে চলে, তাহলে চাকাটা কীভাবে হবে? এইভাবে ঘুরবে তো। তাহলে এইভাবে ঘোরা মানে এই যে চাকাটা, সেটা এইভাবে যাচ্ছে। চাকা যদি এই দিকে গতিশীল হয়, ঘর্ষণ বল এদিকে কাজ করবে। এই চাকাটাও এদিকে গতিশীল, তাহলে ঘর্ষণ বল এদিকে কাজ করবে। তাহলে দুটো ক্ষেত্রেই ঘর্ষণ বল কোন দিকে কাজ করছে? সামনের দিকে। দুটো ক্ষেত্রেই ঘর্ষণ বল আমাদের সামনের দিকে কাজ করছে, তাহলে অ্যান্সার কী হয়ে যাবে? অপশান এ হবে, উভয় চাকাতেই ঘর্ষণ বল সামনের দিকে কাজ করবে। আমরা যদি প্যাডেল করা বন্ধ করে দিই, তাহলে কি হবে? দুটো ক্ষেত্রেই ঘর্ষণ বল সামনের দিকে কাজ করবে। নেক্সট কোশ্চেন যাই। বলছে ব্রেক চেপে গতিশীল সাইকেলের বেগ কমানোর চেষ্টা করা হলে
ব্রেক চেপে গতিশীল সাইকেলের বেগ কমানোর চেষ্টা করা হলে, আচ্ছা ওটাতে প্যাডেলটা জাস্ট ছেড়ে দে, প্যাডেল করা বন্ধ করে দিয়েছি, ব্রেক কষায় না। এবার যদি আমরা ব্রেকটা কষি তাহলে কি হলো, এই চাকা সরি এই আছে, ব্রেক কষা হচ্ছে তাই তো। এই জায়গাটাতে যদি এরকম ব্রেক কষি, আমাদের চাকাটা যাচ্ছিল কোন দিকে, এই দিকে তাই তো, চাকাটা যাচ্ছিল এই দিকে। এবার যদি ব্রেক কষি একে থামানোর চেষ্টা করছি, তো যদি ব্রেক কষা হয় তাহলে চাকাটাকে কি করছি আমরা, থামানোর চেষ্টা করছি, চাকাটাকে আমরা থামানোর চেষ্টা করছি। চাকাটা গতিটা দিকে ছিল, তো গতিটা দিকে ছিল। এবার ব্রেক যদি কষি, দুটোতেই ব্রেক কষা হচ্ছে, তা ব্রেক যদি কষা হয় তাহলে ওর গতির বিপরীতে বল প্রয়োগ করা হচ্ছে অ্যাকচুয়ালি, তাহলে মানে বলটা এদিকে, তো প্রযুক্ত বলটা এদিকে, ব্রেকটা এইভাবে যদি গতিশীল হয়, এখানে যদি ব্রেক কষা হয় বলটাকে দেওয়া হচ্ছে এদিকে, এদিকে বল প্রয়োগ করা হচ্ছে, এরও এদিকে বল প্রয়োগ করা হচ্ছে, তাহলে বল যেদিকে প্রয়োগ করব তার বিপরীত দিকে কাজ করবে। ভালো করে ভাবো, ব্রেক কষছি, তো ব্রেক কষা মানে এই দিকে বল প্রয়োগ করছি, এর ক্ষেত্রে এই দিকে বল প্রয়োগ করছি, তাহলে এই দিকে যদি বল প্রয়োগ করি তাহলে ঘর্ষণ বলটা কী হবে, এদিকে কাজ করবে। দুটোর ক্ষেত্রে আমার পিছন দিকে ঘর্ষণ বল কাজ করবে। যদি আমরা ব্রেক কষি সাইকেলে তাহলে দুটোর ক্ষেত্রে আমার উল্টো দিকে বল দিচ্ছি, তো উপযুক্ত বল উল্টো দিকে দিচ্ছি, তার মানে ঘর্ষণ বলটা পিছন দিকে কাজ করবে দুটোর ক্ষেত্রেই। তাহলে অ্যান্সার হয়ে গেল কি, অপশান বি। অ্যান্সার হয়ে গেল কি, অপশান বি। নেক্সট কোশ্চেন দেখো, বলছে বাইসাইকেলে যখন প্যাডেল করার ফলে গতিশীল থাকে, আচ্ছা প্যাডেল চলছে, প্যাডেল করা হচ্ছে, ঠিক আছে, বাইসাইকেলে প্যাডেল করা হচ্ছে, তাহলে কি হবে, প্যাডেল যদি করা হয়, কেন একটা চেন আছে, এই চেনটা এইরকম কানেকশন থাকে। এই জায়গাটা ভালো করে শোনো, দেখো যদি প্যাডেলটা করি প্রথমে কি হবে, প্যাডেল করার জন্য এই প্যাডেলের রোটেশন হবে, প্যাডেলটা রোটেট করাতে এই চাকাটা রোটেট হবে। তো এখানে যদি আমাদের ঘর্ষণ বল না থাকতো তাহলে এই পিছনের চাকাটা ঘুরে যেত, যেটা আমরা স্লিপ বা কত কাদা বা ওই যেমন মসৃণ জায়গায় যদি সাইকেল দেখি, তো এই পিছনের চাকা কী হয়, ঘুরতে থাকে। তো এখানে আমার যদি ঘর্ষণ বল না থাকে তো এই চাকাটা এদিকে ঘুরবে। তো এই চাকাটা যেহেতু এইদিকে যেতে চাইছে, পিছনের চাকাটা এদিকে যেতে চাইছে, তাহলে ঘর্ষণ বল সামনের দিকে কাজ করবে। এই ঘর্ষণ বল সামনের দিকে কাজ করছে বলেই চাকাটা সামনের দিকে যাচ্ছে। যদি ঘর্ষণ বলটা না থাকতো তাহলে কী হতো, ওই চাকাটা ওই জায়গাতেই ঘুরে যেত। আচ্ছা, এই ঘর্ষণ বল কাজ করছে, সামনে যাচ্ছে, এবার টোটাল সিস্টেমটা তো সামনে যাবে, তাহলে এই চাকাটা কী হচ্ছে, সামনের দিকে যেতে চাইছে। গাড়িটা যদি সামনের দিকে যেতে চায়, এইটা যদি ঘর্ষণ না থাকতো কী হতো, সামনের চাকাটা ঘষে ঘষে সামনের দিকে চলে যেত। এবার ঘর্ষণটা আছে তো সামনের দিকে যেতে চাইছে, তাহলে ঘর্ষণ বল কী হবে, পিছন দিকে কাজ করবে। তাহলে এটা রেয়ার আর ঘর্ষণ বল, এটা ফ্রন্টের ঘর্ষণ বল। তাহলে সামনেরটা পিছন দিকে আর পিছনেরটা সামনের দিকে কাজ করবে, ঠিক আছে। এবার এখানটা মনে রাখতে হবে, এই পিছন দিকের ঘর্ষণ বলটা সামনের থেকে বেশি, সেই কারণেই টোটাল সাইকেলটা সামনের দিকে যাচ্ছে। আমরা যদি এদের ঘর্ষণ বলের একটা মানের তুলনা করি তাহলে পিছনের ঘর্ষণ বলটা সামনের ঘর্ষণ বলের থেকে বেশি হবে, সেই কারণেই টোটাল সাইকেলটা আমাদের সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো যে যখন প্যাডেল করব আমরা তখন চাকাটা এরমভাবে ঘুরবে, এদিকে যেহেতু ঘুরছে পিছন দিকে যেতে চাইছে তাহলে সামনের দিকে ঘর্ষণ বল। এবার টোটাল সিস্টেমটা সামনে যেতে চাইছে, মানে সামনের চাকাটা সামনে যেতে চাইছে, যদি ঘর্ষণ না থাকতো কী হতো, সামনের চাকাটা ঘষে ঘষে যেত। যেহেতু ঘর্ষণ আছে সামনের দিকে যেতে চাইছে, তাহলে পিছন দিকে ঘর্ষণ আছে, ওই জন্য রোটেশনটা হচ্ছে। দুটোরই রোটেশন একই দিকে হবে। এই রোটেশনটা হচ্ছে চেনটা ঘোরানোর জন্য, আর এর রোটেশন হচ্ছে এই ঘর্ষণ বলের জন্য। পিছনের চাকায় ঘর্ষণ বলটা আছে বলে টোটাল সাইকেলটা সামনের দিকে যাচ্ছে, নাহলে কী হতো, ওই একটা জায়গাতেই পিছনের চাকাটা ঘুরে যেত। আর সামনের চাকায় ঘর্ষণ বল না থাকলে কী হতো, সামনের চাকাটা ঘষে ঘষে যেত। যেহেতু ঘর্ষণ বল আছে তাই জন্য দুটোই ঘুরছে। তাহলে এখানে অ্যান্সার কী হচ্ছে, সামনের চাকার পিছনের দিকে আর পিছনের চাকার সামনের দিকে, সামনের চাকার পিছনের দিকে, পিছনের চাকার সামনের দিকে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশান সি। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। পরের কোশ্চেনে যাই, বলছে একটি বস্তু ও ভূমির মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ। একটা বস্তু আছে, একটা ভূমি আছে, এদের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক কী বলেছে, মিউ। যে অভিমুখে বস্তুর ওপর বল প্রয়োগ করলে বস্তুটিকে
সবচেয়ে সহজে গতিশীল করা যাবে তা কি? আচ্ছা, তো এটা আমরা একটু ডিটেলসে করতে হবে। দেখো, ধরে নিলাম যে অনুভূমিকের সাথে এফ বল করে আমরা দেব, ও সেটা সব থেকে কম বল যাতে দিতে হয় সেটার ভ্যালু বার করবো। তো এই অ্যাঙ্গেলটা যদি থিটা ধরি, তাহলে এই বরাবর কত হবে? এফ কস থিটা। তোমরা ভেক্টরে দেখেছো যে থিটার সাথে যেটা কম্পোনেন্ট হয় সেটা কস, আর তার পারপেন্ডিকুলার হবে এফ সাইন থিটা, ঠিক? আচ্ছা, এই এফ কস থিটা বস্তুটাকে ডান দিকে নিয়ে যেতে চাইছে, তাহলে বাঁ দিকে কী কাজ করবে? বাঁ দিকে ঘর্ষণ বল এদিকে কাজ করবে, ঠিক? নিচের দিকে কী কাজ করছে? নিচের দিকে এমজি কাজ করছে, আর ওপর দিকে কী কাজ করছে? রিয়াকশান ফোর্স কাজ করছে। সমস্ত বলগুলো হয়ে গেল। এফ এর দুটো কম্পোনেন্ট করেছি, এফ সাইন থিটা কস থিটা। নিচের দিকে ওর ওয়েট কাজ করছে এমজি, ওপর দিকে তার প্রতিক্রিয়া বল বা রিয়াকশান ফোর্স কাজ করছে ক্যাপিটাল আর, আর ঘর্ষণ বল কাজ করছে এদিকে। এবার যদি ইকুয়েশান লিখি, তাহলে স্মল এফ ইকুয়াল টু কী লিখবো? ক্যাপিটাল এফ কস থিটা, জাস্ট গতিশীল হওয়ার আগে। আর এদিকে যদি লিখি তাহলে কি লিখবো? আর প্লাস এফ সাইন থিটা ইকুয়ালস টু এমজি, এইটা লিখবো। এবার আমরা এফ ইকুয়ালস টু কী জানি? মিউ আর। তাহলে এফ ইকুয়ালস টু যদি মিউ আর বসাই ঘর্ষণের সূত্র অনুযায়ী, তাহলে মিউ আর ইকুয়াল টু এফ কস থিটা। এবার তাহলে এই ইকুয়েশানটাতে আমরা যদি মিউ দিয়ে গুণ করে দিই, তাহলে মিউ আর মিউ এফ সাইন থিটা ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে? মিউ এমজি। হ্যাঁ, এই ডেরিভেশনটা ভালো করে দেখো, পরের একটা কোশ্চেনে এটা কাজে লেগে যাবে। আচ্ছা, মিউ আর এর জায়গায় কী বসাতে পারি? এফ কস থিটা প্লাস মিউ এফ সাইন থিটা ইকুয়ালস টু মিউ এমজি। এখান থেকে এফ যদি কমন নিই, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কস থিটা প্লাস মিউ সাইন থিটা ইকুয়ালস টু মিউ এমজি, ঠিক আছে? তাহলে এফ ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে? মিউ এমজি ডিভাইডেড বাই কস থিটা প্লাস মিউ সাইন থিটা। এই পর্যন্ত ঠিক আছে, কোনো সমস্যা নেই। এইবার এই এফের মান সর্বনিম্ন করতে হবে, সেটার জন্য এই নিচেরটা সর্বোচ্চ হতে হবে। তো এই নিচেরটাকে একটু আমি সাজাই, কীরকম সাজাবো দেখো। ধরলাম কি ধরলাম? ধরো এই যে সামনে ওয়ান আছে, তো ওয়ান ইকুয়াল টু ধরলাম এ কস ফাই, আর এই সামনে মিউ আছে, মিউ ইকুয়ালস টু ধরলাম এ সাইন ফাই। কেন ধরলাম? এগুলো আমরা ত্রিকোণমিতি পোলার কোঅর্ডিনেট সিস্টেম করলে সেখানে আমরা দেখেছি এইভাবে ধরলে ওটাকে একটা করা যায়। দেখো, এই দুটোকে যদি ভাগ করে দিই, তাহলে মিউ বাই ওয়ান ইকুয়াল টু হচ্ছে এ সাইন ফাই বাই এ কস ফাই। তাহলে এখানে এ কেটে যাচ্ছে, ট্যান ফাই সমান মিউ, এটা একটা পেলাম। আর যদি কেউ স্কোয়ার করে যোগ করে দিই, তাহলে ওয়ান স্কোয়ার প্লাস মিউ স্কোয়ার ইকুয়াল টু হবে এ স্কোয়ার, ব্র্যাকেটে হবে কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই। তাহলে এটা ওয়ান হয়ে গেল, তাহলে ওয়ান প্লাস মিউ স্কোয়ারের রুট করলে পেয়ে যাব এ। তাহলে এ আর ফাইয়ের মান পেয়ে গেলাম, যেটা ধরা হয়েছে, ঠিক? তাহলে এখানে যদি আমরা বসাই, তাহলে মিউ এমজি বাই কস থিটার আগে আমি ওয়ানের জায়গায় কী লিখবো? এ কস ফাই কস থিটা, আর মিউয়ের জায়গায় কী লিখবো? এ সাইন ফাই, আর সাইন থিটা রয়েছে, হলো? এবার খেয়াল করো, এখানে মিউ এমজি তো রয়েছে, নিচে এ কমন যাবে, ব্র্যাকেটে যেটা রয়েছে কস থিটা কস ফাই প্লাস সাইন থিটা সাইন ফাই। এটা কিসের ফর্মুলা বলো তো? কস থিটা কস ফাই প্লাস সাইন থিটা সাইন ফাই, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বির ফর্মুলা হচ্ছে কস এ মাইনাস বি, কস এ মাইনাস বি। এইবারে এটা তো এফ ইকুয়ালস টু, এবার এফটাকে আমরা কি চাইছি? মিনিমাম করতে চাইছি। এফ কখন মিনিমাম হবে? নিচেরটা যখন ম্যাক্সিমাম। নিচের ম্যাক্সিমাম মানে এই কসের এটা ম্যাক্সিমাম হবে, মানে কস থিটা মাইনাস ফাই হবে ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম মান ওয়ান, কসের কতর মান ওয়ান, জিরো, তাহলে থিটা মাইনাস ফাই ইকুয়াল টু জিরো, তাহলে ফাই ইকুয়ালস টু থিটা। ফাইয়ের জায়গায় যদি থিটা বসাই, তাহলে কি হয়ে গেল? মিউ ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম ট্যান ইনভার্স মিউ, ভালো পাওয়া গিয়েছে ট্যান ইনভার্স মিউ। আর এই এফ মিনের মান কত হবে? এটা ওয়ান হয়ে গেলে মিউ এমজি বাই এ। তো যাই হোক, ওটা পরে কাজে লাগবে, ওটাতে যাচ্ছি। তো এই পর্যন্ত দেখো বোঝা গিয়েছে ক্যালকুলেশনটা, আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে একবার দেখে নাও, তারপরেও না বুঝতে পারলে কমেন্ট করবে, ঠিক আছে? তো থিটার ভ্যালু আমরা কি পেলাম? ট্যান ইনভার্স মিউ। থিটা কোনটা ধরেছিলাম? অনুভূমিকের সাথে যে কোণ। তাহলে এফটা মিনিমাম কখন হবে? না, অনুভূমিকের সাথে আমরা যদি ট্যান ইনভার্স মিউ অ্যাঙ্গেলে বলটা দিই, তখনই এফটা মিনিমাম হবে। তাহলে অ্যান্সার কী হয়ে গেল? এখানে অপশান সি হয়ে গেল অ্যান্সার। অ্যান্সার হয়ে গেল অপশান সি।
ঠিক আছে। এই রিলেটেড আর একটা কোশ্চেন এখানে তোমাদের আছে, সেইটাকে করে দিই এইটা, তারপরে ওইদিকে যাবো। হ্যাঁ, কোশ্চেনটা কী বলছে দেখো, বলছে একটি বলকে ভি বেগে একটি অমসৃণ মেজের উপর ছেড়ে দেওয়া হলো। একটা বল আছে ভি বেগে একটা, ও না এটা না, এটা না, কোথায় গেল সেটা, আর একটা কোশ্চেন ছিল, এই তো এটা পেয়েছি। এম ভরের একটি ব্লক আছে, টেবিলের ওপর স্থির অবস্থায় রাখা আছে। ব্লক ও টেবিলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক বলেছে মিউ। বলছে ব্লকটি সর্বনিম্ন যে বলের জন্য গতিশীল হবে। তাহলে এফ মিনের এক্সপ্রেশন আমরা কি পেলাম, মিনের এক্সপ্রেশন একটু আগেই আমরা পেয়েছি, দেখো এই যে এফ মিন কখন হবে, যদি এটা 1 হয়ে যায় তাহলে মিউ এম জি বাই এ। এফ মিনের ভ্যালু কত হয়ে যাচ্ছে, মিউ এম জি বাই এ। এর মান কত বেরিয়েছে, এর মান বেরিয়েছে আমাদের √1 প্লাস মিউ স্কোয়ার। তাহলে অ্যান্সার কী হয়ে গেল, অপশান বি। অ্যান্সার হয়ে গেল অপশান বি। বোঝা গেল এটা। এবার চলে যাই আমাদের আগের কোশ্চেনগুলো, যেটা হ্যাঁ 6 নম্বর কোশ্চেনে বলছে প্রদত্ত উক্তগুলির মধ্যে কোনটি সঠিক। কি বলছে, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক চলঘর্ষণ গুণাঙ্কের চেয়ে ছোট। স্থিত ঘর্ষণ গুণাঙ্ক আর চলঘর্ষণ গুণাঙ্ক আমরা একটা গ্রাফের সাহায্যে রিপ্রেজেন্ট করি, সেটা হচ্ছে প্রযুক্ত বল আর ঘর্ষণ গুণাঙ্কের সাথে যদি আমরা গ্রাফ দেখি তো এরম ঘর্ষণ বল এরম, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক এরম বাড়তে থাকে, ম্যাক্সিমাম হয়, তারপরে চলঘর্ষণ একটু কম হয়। এটা অ্যাকচুয়ালি স্থিত ঘর্ষণের ম্যাক্সিমাম মানটা চলঘর্ষণের থেকে কম, কিন্তু নিচে ঘর্ষণ বলের এটা কম থাকে। তো স্থিত ঘর্ষণ গুণাঙ্ক চলঘর্ষণের চেয়ে বড় হয়। তাহলে অ্যান্সার কী হবে, অপশান সি। অপশান সি হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, অপশান সি হয়ে যাবে অ্যান্সার। এটা হচ্ছে স্থিত আর এটা চলো। নেক্সট কোশ্চেন বলছে একটি বল ভি বেগে অমসৃণ মেজের ওপর ছেড়ে দেওয়া হলো। বল ও মেজের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক, এখানে ঘর্ষণ গুণাঙ্ক মিউ। থামার আগে পর্যন্ত যে দূরত্ব যাবে, তাহলে ফাইনালি এখানে গিয়ে 0 হবে, ফাইনাল ভেলোসিটি 0। তো এই যে দূরত্বটা যাচ্ছে, এই দূরত্বটা বার করতে হবে। দেখো প্রাথমিক বেগ জানি, অন্তিম বেগ জানি, দূরত্ব জানি, তাহলে মন্দনটা পেয়ে যাবো। কী ফর্মুলা ছিল আমাদের, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as ফর্মুলা ছিল। ভি এখানে 0, ইউটা এখানে ভি বলে দিয়েছে 2as। তো এখান দিয়ে আমরা মন্দনটা পেয়ে যাচ্ছি, মন্দনটা পেয়ে যাচ্ছি এ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2s। বলো, কোনো সমস্যা নেই। এইবার এই মন্দনটার জন্য কে দায়ী, ঘর্ষণ বল। মন্দনটা দিচ্ছে কি, এখানে যে ঘর্ষণ বলটা কাজ করছে উল্টো দিকে ঘর্ষণ বল, তাহলে এই মন্দনের জন্য দায়ী হচ্ছে ঘর্ষণ বল। তাহলে এফ ইকুয়ালস টু কী হবে, এম এ। এফ ইকুয়ালস টু এম এ। এবার এফ মানে আমরা কি জানি, মিউ আর। এফ মানে কি জানি, মিউ আর ঘর্ষণের সূত্র। এবার আর মানে কি জানি, আর মানে হচ্ছে এমজি। আর মানে জানি এমজি। কেন, এই যে নিচের দিকে এমজি আর ওপর দিকে আর, এতক্ষণে এটা মুখস্থ করে ফেলেছ, নিচে এমজি আর ওপরে আর, তাই তো। তাহলে তাই এখান দিয়ে আমরা কি পেয়ে গেলাম, মিউ এম এম কেটে যাচ্ছে, মিউ জি এ। এ মানে কত আমাদের, ভি স্কোয়ার বাই 2s। তো এখান থেকে এস এর মান পেয়ে যাবো, এস ইকুয়াল টু কী হয়ে গেল, ভি স্কোয়ার বাই 2 মিউ জি। ভি স্কোয়ার বাই 2 মিউ জি। আনসার কী হয়ে গেল, অপশান সি, ভি স্কোয়ার বাই 2 মিউ জি। আনসার হয়ে গেল অপশান সি। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কী বলছে, একটি গাড়ি পূর্ব দিকে সোজা রাস্তায় সমতরণে গতিশীল। একটা গাড়ি আছে, একটা গাড়ি আমাদের, এই গাড়িটা পূর্ব দিকে সমতরণে গতিশীল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পূর্ব দিক। এই পূর্ব দিকে সমতরণে গতিশীল, এইদিকে একটা ত্বরণ আছে, রাইট। গাড়িটির টায়ার ও রাস্তার চলঘর্ষণ গুণাঙ্ক, এখানে টায়ারের সাথে চলঘর্ষণ গুণাঙ্ক যেটা বলে দিয়েছে সেটা যদি মিউ হয় তাহলে কোনটা সত্যি। দেখো এর যে ত্বরণটা হচ্ছে এই যে চলঘর্ষণ গুণাঙ্ক মিউ, এখানে যে ত্বরণের জন্য যে দায়ী ঘর্ষণ বলটা সেটা এফ। এফ ইকুয়ালস টু কি, এম এ। আবার এফ ইকুয়ালস টু কি জানি, মিউ আর। মিউ আর ইকুয়ালস টু এম এ। আবার হ্যাঁ মিউ আর, আর মানে কি এম জি, মিউ আর মানে এম জি, তাহলে এম এ। এখান থেকে এর মানটা আমরা পেয়ে গেলাম মিউ জি। তাহলে ম্যাক্সিমাম যে ত্বরণটা হবে তার ভ্যালু হবে মিউ। এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা কি, গাড়িটি বলছে ঘর্ষণ বল টায়ারের উপর কোন দিকে কাজ করবে। দেখো গাড়ির চাকা যখন ওই ঘুরবে, এদিকে ঘুরতে চাইবে, তার মানে ঘর্ষণ বল এদিকে কাজ করবে। এটাও একই, এদিকে ঘুরতে যাবে, ঘর্ষণ বল এদিকে। তার মানে গাড়িটা যাচ্ছে অ্যাকচুয়ালি ঘর্ষণ বলের জন্য। তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, পূর্ব দিকেই কাজ করবে। গাড়িটা যেদিকে গতিশীল থাকবে ঘর্ষণ বলটাও সেদিকেই গতিশীল হবে। কেন না, চাকাগুলো তো এইভাবে ঘুরবে, চাকা যদি এইভাবে ঘুরতে যায় ঘর্ষণ বল এদিকে কাজ করবে। সাইকেলের গতিটার ক্ষেত্রে ভাবো, ঘর্ষণ বলটা আমাদের এদিকেই কাজ করবে।
বোঝা গেল? তো এই হচ্ছে গল্প। তার মানে কি হলো, অপশান এ বি দুটোই ঠিক হলো, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা তো হয়ে গিয়েছে, লাস্ট কোশ্চেন আজকের মানে এই ভিডিওর লাস্ট কোশ্চেন। নেক্সট ক্লাসে আমরা আরও 10টা কোশ্চেন করব। নেক্সট বলছে যে 2 কেজি ভরের একটি ব্লক একটি অনুভূমিক টেবিলের ওপর স্থির অবস্থায় আছে। 2 কেজি ভরের একটি ব্লক স্থির অবস্থায় আছে। ব্লক ও টেবিলের মধ্যে যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ, যার ভ্যালু বলে দিয়েছে 0.5, অনুভূমিকের সঙ্গে 7 নিউটন বল ব্লকের ওপর প্রয়োগ করা হলো। অনুভূমিকের 7 নিউটন, এদিকে ধরো 7 নিউটন বল দেওয়া হচ্ছে, প্রয়োগ করা হলো, ত্বরণ দিয়েছে। এবার দেখো, এক্ষেত্রে আমরা কি জানি যে ম্যাক্সিমাম সর্বোচ্চ ঘর্ষণ বল, সর্বোচ্চ স্থিত ঘর্ষণ বল কী হবে সেটা আগে বার করে নেব। স্থিত ঘর্ষণ বল সেটা কত হবে, এফ ম্যাক্স ইকুয়ালস টু কী হয়, মিউ আর। আর মানে কত, এমজি। এবার যদি আমরা মান বসাই, মিউ এর মান 0.5, এম এর মান কত, এম এর মান হচ্ছে 2 কেজি, আর জি এর মান 10 বলেছে, তাহলে এটা গেল 5, 5 দুগুণে 10 নিউটন। তার মানে ম্যাক্সিমাম বা সর্বোচ্চ স্থিত ঘর্ষণ বলের মান কত হচ্ছে, 10 নিউটন। তার মানে প্রযুক্ত বলের মান 10 নিউটন বা তার বেশি হলে তবেই গতিশীল হবে। 10 নিউটনের বেশি হলে তবেই গতিশীল হবে। 10 নিউটন পর্যন্ত বস্তুটা স্থির থাকবে। তাহলে যেহেতু 7 নিউটন দেওয়া হচ্ছে, বস্তুটা কী হবে, বস্তুটি স্থির থাকবে। স্থির থাকবে বস্তুটা, যেহেতু স্থির থাকবে তাহলে আমরা জানি প্রযুক্ত বল আর ঘর্ষণ বল সমান। তাহলে এক্ষেত্রে ঘর্ষণ বলের মান কত হবে, ঘর্ষণ বলের মান 10 নিউটন হবে না, 7 নিউটন হবে। প্রযুক্ত বল আর ঘর্ষণ বলের মান সমান হয়। তাহলে অ্যান্সার কী হয়ে গেল, এখানে আমাদের দেখো বস্তুটা ত্বরণ তো হবে না, ঘর্ষণ বল 10 নিউটনও হবে না, 7 নিউটন হবে। তাহলে অ্যান্সার কী হয়ে গেল, অপশান সি। আশা করি বুঝতে পেরেছো। কোনোটা যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, ঠিক আছে? দিস ইজ অল অ্যাবাউট মি, দিস ইজ মাই কন্ট্যাক্ট ডিটেলস and take this. So thank you. নেক্সট ক্লাসে আমরা পরের কোশ্চেনগুলো ডিসকাস করব। ওকে, থ্যাংক ইউ।